আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা ইংলিশের 3 নম্বর ক্লাস করব। আজকে আমাদের আলোচ্য টপিক হলো ডিটারমিনার। যে যেখান থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানাবেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আজকে আমরা আলোচনা করব ডিটারমিনার। যে যেখান থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানাবেন আমার কথা ক্লিয়ার শুনতে পারছেন কিনা। ওকে, আজকে আমরা আলোচনা করব ডিটারমিনার। আজকে আমরা আলোচনা করব ডিটারমিনার। তাহলে আমরা শুরু করি। দেখেন, ডিটারমিনার মানে হলো নির্দেশক।
ডিটারমিনার অর্থ কি? নির্দেশক। ডিটারমিনারটা কি? ডিটারমিনার নাউনের পূর্বে বসে, নাউনের পূর্বে বসে নাউনের সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, প্রকাশ করে। ডিটারমিনার হলো এমন এক ধরনের ওয়ার্ড যেগুলো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, ওই নাউন ওই শুধু নাউনের পরিবর্তে, ডিটারমিনার প্রোনাউনের না, শুধু নাউনের পরিবর্তে বসবে। তাহলে ডিটারমিনার হলো নাউনের পরিবর্তে বসে ওই নাউনের সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা বোঝায়, তাকে কি বলা হয়? ডিটারমিনার বলা হয়। তাহলে ডিটারমিনারগুলো কি কি? তাহলে ডিটারমিনারগুলো আমরা লিখি সোর্স অফ ডিটারমিনার। ডিটারমিনারের সোর্সগুলো কি কি? দেখেন, আর্টিকেলগুলো কি কি? এ এন ডি। তাহলে আর্টিকেল হলো এক প্রকার ডিটারমিনার, কারণ আমরা জানি আর্টিকেল বসে কোথায়? নাউনের আগে। আর্টিকেল কোথায় বসে? নাউনের আগে বসে। তাহলে আর্টিকেলগুলো এক প্রকার ডিটারমিনার হিসেবে কাজ করে। তারপরে খেয়াল করেন, নাম্বার, সংখ্যা, নাম্বার কোনগুলো? 1 2 3, অর্থাৎ 1 2 3, হ্যাঁ, এগুলো হলো কি? নাম্বার। এই নাম্বারগুলো কি বলেন তো? এক প্রকার ডিটারমিনার। তারপরে 3 নাম্বার, পসেসিভগুলো এক প্রকার ডিটারমিনার। পসেসিভগুলো কি কি? মাই, আওয়ার, ইয়োর, আওয়ার, হিজ, হার, দেয়ার, এগুলো হলো পজিটিভ। এই পজিটিভগুলো কিন্তু বাক্যের ডিটারমিনার হিসেবে কাজ করে। তারপরে দেখেন ডিস্ট্রিবিউট কোনগুলো? ইজ, এভরি, এইদার, নেইদার। ডেমনস্ট্রেটিভ কোনগুলো? দিস, দ্যাট, দিস, দোজ। 6 নম্বর আসি, কোয়ালিফায়ার। FIR, কোয়ালিফায়ারগুলো কি কি? এনি, মেনি, মাস, সাম, সেভারেল, ফিউ, লিটল, নো। তাহলে এই ডিটারমিনারগুলো এইগুলো হলো ডিটারমিনার। কোনগুলো? আর্টিকেল, এ এন দি বাক্যে আর্টিকেল, এগুলো ডিটারমিনার হিসেবে কাজ করে।
নাম্বার 1 2 3 4 5 6 7 এগুলো যদি নাউনের আগে বসে এগুলো ডিটারমিনার হিসেবে কাজ করে। বলেন পসেসিভ, পসেসিভ মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার এগুলো পসেসিভ, এগুলো নাউনের পূর্বে বসলে এগুলো ডিটারমিনার হয়। বলেন ডিস্ট্রিবিউট, ইস, এভরি, এইদার, নেদার, ইস, এভরি, এইদার, নেদার এগুলো হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো যদি কখনো নাউনের আগে বসে তাহলে এগুলো ডিটারমিনার হিসেবে কাজ করে। এরপর ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ কোনগুলো? দিস, দ্যাট, দিস, দোজ, এই দিস, দ্যাট, দিস, দোজ এগুলো কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বলেন দিস, দ্যাট, দিস, দোজ এগুলো মূলত ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভগুলো যখন নাউনের আগে বসে তখন এগুলো ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার হিসেবে কাজ করে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো যখন নাউনের আগে বসে তখন এগুলো ডিটারমিনার হিসেবে কাজ করে, ডিটারমিনার হিসেবে কাজ করে। এরপর বলেন কোয়ালিফায়ার, এনি, মেনি, মাস, সাম, সেভারেল, ফিউ, লিটল, নো এগুলো কোনো নাউনের আগে বসলে এগুলো ডিটারমিনার হিসেবে কাজ করে। তাহলে এই সোর্স অফ ডিটারমিনার মানে কি? এইগুলো, এই যে ডিটারমিনারগুলো লিখেছি এগুলো কিন্তু নাউনের আগে বসলে শুধু ডিটারমিনার হবে, যদি নাউনের আগে না বসে তাহলে কিন্তু এগুলো ডিটারমিনার হতে পারবে না। যেমন আমি দুটো বাক্য লিখে এখানে খেয়াল করেন, দিস, দিস ইজ, দিস ইজ মাই, দিস ইজ মাই বুক। বলেন এখানে দিস বললাম আর আমি বললাম দিস বুক, দিস ইজ মাই বুক আর এখানে দিস বুক। তাহলে এইখানে উপরে দিসের নিচে আন্ডারলাইন করা আছে, এইখানে দিসের নিচে আন্ডারলাইন করা দিস ইজ মাই বুক আর নিচে হলো দিস বুক ইজ মাইন। খেয়াল করেন এইখানে দিস, দিস, এই দিসের পরে কোনো নাউন নেই, তার মানে নাউনের পরিবর্তে কিন্তু দিসটা বসেছে। আর এইখানে দিসের আগে কিন্তু একটা নাউন আছে, দিসের আগে একটা কি আছে? নাউনের আগে বসে। আর আমি বলেছি নাউনের আগে এগুলো বসলে শুধু ডিটারমিনার হবে, যদি নাউনের আগে না বসে তাহলে কিন্তু এগুলো ডিটারমিনার বলা যাবে না। এগুলো ডিটারমিনার বলতে হবে কখন? যখন এগুলোর আগে নাউন বসবে, এই যে নাউনের আগে বসবে এইগুলো ডিটারমিনার হবে কখন? যখন এই ওয়ার্ডগুলো নাউনের পূর্বে বসবে। তাহলে নাউনের পূর্বে বসলেই শুধু এগুলোকে ডিটারমিনার বলা হবে, যদি নাউনের পূর্বে না বসে তাহলে কিন্তু এগুলো ডিটারমিনার বলা যাবে না। তাহলে এইখানে দিসটা বুকের আগে বসছে, এই জন্য এই বুকের আগে দিসটা হলো ডিটারমিনার। আর এই দিসের পরে কোনো নাউন নেই, তাহলে এই দিসটা হলো প্রোনাউন। কেন প্রোনাউন? কারণ এই দিসটা নাউনের পরিবর্তে বসেছে। বলেন এই দিসটা কার পরিবর্তে বসেছে? নাউনের পরিবর্তে বসেছে, তাহলে এই দিসটা হলো প্রোনাউন। কিন্তু দিস বুক ইজ মাইন, এই বুকটা হলো নাউন। আর এই দিসটা যখন বুক নামক একটা নাউনের আগে বসছে তখন আমরা এই দিসটাকে বলবো ডিটারমিনার। কিন্তু প্রথমটায় দিসের পরে কোনো নাউন নেই, এই জন্য এটাকে ডিটারমিনার বলা যাবে না। তাহলে এই ওয়ার্ডগুলো সবসময় ডিটারমিনার হবে না। যদি এই ওয়ার্ডগুলোর পরে নাউন থাকে, যদি এই ওয়ার্ডগুলোর পরে নাউন থাকে অর্থাৎ নাউনের আগে যদি এগুলো বসে তাহলে শুধুমাত্র এগুলো ডিটারমিনার হবে, অন্যথায় এগুলোকে ডিটারমিনার বলা যাবে না। বুঝতে পেরেছেন? তাহলে এগুলো লেখা হয়েছে কিনা। এবার আমরা একটু নোট দিয়ে লিখবো সকল ডিটারমিনার। আমরা একটু নোট দিয়ে লিখবো সকল ডিটারমিনার। আমরা একটু নোট দিয়ে লিখবো সকল ডিটারমিনার বাক্যে, সকল ডিটারমিনার বাক্যে নাউনের কাজ করে। সকল ডিটারমিনার বাক্যে নাউনের কাজ করে। সকল ডিটারমিনার বাক্যে নাউনের কাজ করে। সকল ডিটারমিনার বাক্যে কিসের কাজ করে? নাউনের কাজ করে। সকল ডিটারমিনার বাক্যে নাউনের কাজ করে, এই অ্যাডজেক্টিভের কাজ করে। সকল ডিটারমিনার বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে, ভুল হয়েছে। সকল ডিটারমিনার বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে। সকল ডিটারমিনার বাক্যে, সকল ডিটারমিনার বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে। তার মানে ডিটারমিনারগুলোকে আমরা বলতে পারি ডিটারমিনারগুলো এক প্রকার অ্যাডজেক্টিভ। সকল ডিটারমিনার বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে, তার মানে সকল ডিটারমিনারকে আমরা কি বলতে পারি? অ্যাডজেক্টিভ বলতে পারি। সকল ডিটারমিনার বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে, তার মানে আমরা বলতে পারি ডিটারমিনারগুলো এক প্রকার অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তাহলে এই সোর্স অফ ডিটারমিনার এগুলো লেখা হয়েছে কিনা সবার? সোর্স অফ ডিটারমিনার কোনগুলো ডিটারমিনার হিসেবে বাক্যে ডিটারমিনার হিসেবে কাজ করে? হ্যাঁ, তাহলে ডিটারমিনারগুলো এক প্রকার কি? অ্যাডজেক্টিভ।
এরপরে খেয়াল করেন ডিটারমিনার তিন প্রকার। ডিটারমিনারগুলো কি কি? তিন প্রকার, সেগুলো হলো সিঙ্গুলার, সিঙ্গুলার, সিঙ্গুলার কাউন্টেবল, সিঙ্গুলার কাউন্টেবল ডিটারমিনার। সিঙ্গুলার কাউন্টেবল ডিটারমিনার মানে যে ডিটারমিনারগুলো শুধু সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে, যে ডিটারমিনারগুলো, যে ডিটারমিনার, যে ডিটারমিনারগুলো শুধু, যে ডিটারমিনারগুলো শুধু সিঙ্গুলার, যে ডিটারমিনারগুলো শুধু সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে। কাউন্টেবল মানে গণনা করা যায়, কাউন্টেবল নাউন মানে যে নাউনগুলো গণনা করা যায় সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে। যে ডিটারমিনারগুলো সাধারণত সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে তাকে সিঙ্গুলার কাউন্টেবল ডিটারমিনার বলে। সিঙ্গুলার কাউন্টেবল ডিটারমিনার কোনগুলো? এ, অ্যান, অ্যানাদার, অ্যানাদার, ইজ, এভরি, ইজ, এভরি, এইদার, নেইদার, this, that, one, এগুলো হলো সিঙ্গুলার কাউন্টেবল ডিটারমিনার। তাহলে সিঙ্গুলার কাউন্টেবল ডিটারমিনারগুলো আমরা একটু লিখে নেব যে এ, অ্যান, অ্যানাদার, ইজ, এভরি, এইদার, নেইদার, দিস, দ্যাট, অন, এগুলো সিঙ্গুলার কাউন্টেবল ডিটারমিনার। মানে এগুলো শুধুমাত্র সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে। এগুলো শুধু কোথায় বসে? সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে। এখন খেয়াল করেন, যদি আমরা বলি বয়, তাহলে এখানে কি বসবে? অ্যান, এ বসবে অথবা ওয়ান বসবে, এ বসবে অথবা ওয়ান বসবে, অথবা ইস বসবে অথবা এভরি বসবে, অথবা, হ্যাঁ। এরপর দেখেন ইস, এভরি, এইদার, নেইদার, এর ভিতরে ইস, এভরি, ইস আর হলো এভরি। খেয়াল করেন ইস, এভরি এই দুটা দুইয়ের, দুইয়ের অধিক, দুইয়ের অধিক বোঝাতে, দুইয়ের অধিক বোঝাতে বসে। আর এইদার, এইদার, নেইদার দুইয়ের মধ্যে বোঝাতে বসে। বলেন ইস, এভরি দুইয়ের মধ্যে বোঝাতে বসে, ইস, এভরি দুইয়ের মধ্যে বোঝাতে বসে। আর এইদার, নেইদার দুয়ে, ইস, এভরি দুইয়ের অধিকের মধ্যে বোঝাতে বসে। আর এইদার, নেইদার দুইয়ের মধ্যে বোঝাতে বসে। তাহলে দুইটার মধ্যে বা দুইজনের মধ্যে বা দুইটার মধ্যে তুলনা করা হলে সেখানে হয় এইদার অথবা নেইদার বসবে। আর যদি দুইয়ের বেশি বোঝায় তাহলে সেখানে, সেখানে কি বসবে? ইস অথবা এভরি বসবে। খেয়াল করেন বলা হয়েছে দেয়ার আর, বলা হয়েছে দেয়ার আর 10 অ্যাপেলস, ড্যাশ ইজ পিওর। এক নম্বর কোশ্চেন, দুই নম্বর এ নাম্বার কোশ্চেন, বি নাম্বার কোশ্চেন। দেয়ার আর, there are 2 eggs dash is nice। তাহলে আমরা খেয়াল করব এখানে 10টা দেওয়া আছে আর এখানে দেওয়া আছে 2টা। তাহলে দুইটার মধ্যে তুলনা করা বোঝালে সেক্ষেত্রে আমরা ইস, এভরি বসাবো, এইদার, নেইদার বসাবো।
যদি দুইয়ের মধ্যে তুলনা করা হয় তাহলে এইদার নেইদার, আর দুইয়ের অধিকের মধ্যে বোঝালে ইস এভরি। তাহলে এখানে বলা হয়েছে দেয়ার আর 10 apples, সেখানে 10টা আপেল আছে। তাহলে এইখানে 10টা, তাহলে এখানে আমরা লিখবো ইস অথবা এভরি। তাহলে আমরা লিখলাম ইস পিওর। দেয়ার আর 2 eggs, সেখানে 2টা ডিম আছে। তাহলে দুইয়ের মধ্যে বোঝালে এইদার অথবা নেইদার। এইদার অথবা নেইদার হলো দুইয়ের মধ্যে বোঝায়, আর ইস অথবা এভরি দুইয়ের অধিকের মধ্যে বোঝায়। তাহলে এখানে হবে এইদার অথবা নেইদার। এখন এইদার বসে কোথায়? হা বোধক। যদি হা বোধক হয় তাহলে এইদার, আর যদি না বোধক হয়, না বোধক মানে নেগেটিভ বাক্য হয়, বাক্যটা যদি হয় নেগেটিভ তাহলে সেই ক্ষেত্রে আমাদের নেইদার বসাতে হবে। আর বাক্যটা যদি হয় অ্যাফার্মেটিভ বা হা বোধক, সেক্ষেত্রে আমরা কি বসাবো? এইদার বসাবো। তাহলে দেয়ার আর 2 eggs, হ্যাঁ, সেখানে 2টা ডিম আছে। এইদার ইজ নাইস মানে দুইটাই ভালো, অথবা নেইদার ইজ নাইস কোনোটা ভালো না। তাহলে বলেন দুইটা বোঝালে, দুইয়ের মধ্যে বোঝালে সেখানে ইজ এইদার নেইদার, আর যদি দুইয়ের অধিক বোঝায় সেক্ষেত্রে ইজ এভরি বসাতে হবে। এটা ক্লিয়ার কিনা একটু বলেন। তাহলে সিঙ্গুলার কাউন্টেবল ডিটারমিনার কোনগুলো? এ, অ্যান, অ্যানাদার, ইজ, এভরি, এইদার, নেইদার, দিস, দ্যাট, অন। বলেন ওয়ান বয় বা এ বয়। তাহলে ইস আর এভরি বসে দুইয়ের অধিকের মধ্যে বোঝাতে, আর এইদার বা নেইদার বসে দুইয়ের মধ্যে বোঝাতে। তাহলে দেয়ার আর 10 apples, সেখানে 10টা কি আছে? আপেল আছে। 10টার মধ্যে একটা বোঝাচ্ছে, তাহলে 10টার মধ্যে একটা বোঝালে ইস অথবা এভরি। আর এখানে বলা হয়েছে দেয়ার আর 2 eggs, সেখানে 2টা বলা হয়েছে। তাহলে 2টা বলার কারণে সেখানে এইদার অথবা নেইদার। আর 2-এর থেকে বেশি, যেমন 3, 4, 5, 6 বা তার থেকে বেশি যদি হয় সেক্ষেত্রে আমরা ইস অথবা একটার ক্ষেত্রে ইস এভরি বসাবো। তাহলে দুইয়ের মধ্যে প্রত্যেকে বা কোনোটি না, দুইয়ের মধ্যে প্রত্যেকটা বা কোনোটি না বোঝাতে এইদার বা নেইদার বসে। দুইয়ের মধ্যে প্রত্যেকটি বোঝাতে এইদার, আর দুইয়ের মধ্যে কোনোটি না বোঝাতে নেইদার। আর দুইয়ের অধিকের মধ্যে প্রত্যেকটি বোঝাতে সেক্ষেত্রে ইস এভরি বসাতে হবে। ওকে, তাহলে আমরা সিঙ্গুলার কাউন্টেবল ডিটারমিনারটা পড়লাম। এবার আমরা পড়বো প্লুরাল কাউন্টেবল ডিটারমিনার। দেখেন প্লুরাল কাউন্টেবল ডিটারমিনার। প্লুরাল কাউন্টেবল ডিটারমিনার গুলো কোনটা? আদার। তাহলে যে ডিটারমিনার গুলো শুধু প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে বসে, যে ডিটারমিনার গুলো শুধু প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে বসে তাকে প্লুরাল কাউন্টেবল ডিটারমিনার বলে। যে ডিটারমিনার গুলো শুধু প্লুরাল, হ্যাঁ, দুইয়ের মধ্যে বুঝালে এইদার নেইদার, আর দুইয়ের অধিকের মধ্যে বুঝালে ইস এভরি। হ্যাঁ, দুইয়ের মধ্যে যদি প্রত্যেকটা বোঝায়, দুইয়ের মধ্যে প্রত্যেকে বা দুইজনের মধ্যে প্রত্যেকে অথবা দুইটার মধ্যে প্রত্যেকটা বোঝাইলে এইদার, আর দুইয়ের মধ্যে কোনোটাই না বা দুইজনের মধ্যে কোনোজন না, তাহলে সেক্ষেত্রে নেইদার বসবে। আর যদি দুইয়ের বেশি, 3জন, 4জন, 5জন থেকে অসংখ্য, এর মধ্যে প্রত্যেকে বা এক একজন করে বোঝালে সেক্ষেত্রে ইস অথবা এভরি বসবে। হ্যাঁ, তারপর দেখেন অ্যানাদার, সেভারেল, both, many, a many, few, a few, বলেন a few, the few, a few, the few, a number of, এবং the number of।
তাহলে প্লুরাল কাউন্টেবল ডিটারমিনার গুলো কোনটা কোনটা? যে ডিটারমিনার গুলো শুধু প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে বসে। প্লুরাল কাউন্টেবল ডিটারমিনার কোনগুলো? যে ডিটারমিনার গুলো শুধু প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে বসবে তাকে প্লুরাল কাউন্টেবল ডিটারমিনার বলা হয়। তাহলে প্লুরাল কাউন্টেবল ডিটারমিনার কোনগুলো খেয়াল করেন, আমি বোর্ডে লিখেছি। বলেন এইদার, এইদার, আদার, আদার, সেভারেল, বোথ, মেনি, এ মেনি, ফিউ, এ ফিউ, দি ফিউ, এ নাম্বার অফ, দি নাম্বার অফ, এইগুলো প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। যেমন আপনি যদি বলেন, আমি আগেরবার বলেছিলাম বয়, বয় হলো সিঙ্গুলার, তাহলে এর আগে এ বসবে, না হলে ওয়ান বসবে। কিন্তু আমি যদি বলি বয়েস, আমি যদি বলি বয়েস, তাহলে এখানে কিন্তু আর এ অথবা ওয়ান দেওয়া যাবে না, এখানে বলতে হবে মেনি বয়েস, এখানে বলতে হবে কি মেনি বয়েস, অথবা ফিউ বয়েস, অথবা ফিউ বয়েস, অথবা এ ফিউ বয়েস, এ ফিউ বয়েস, অথবা দি ফিউ বয়েস, অথবা কি বলেন তো দি ফিউ বয়েস। তাহলে এ বয়েস বা অন বয়েস, মেনি বয়েস, ফিউ বয়েস, এ ফিউ বয়েস এবং দি ফিউ বয়েস। তাহলে দেখেন এই যে এ শুধু বয় বললে সেক্ষেত্রে এ অথবা ওয়ান, শুধু বয় বললে সেক্ষেত্রে কি বসেছিল এ অথবা ওয়ান। কিন্তু যখন বয়েস বলেছি তখন তার আগে মেনি বসতে পারে, তখন তার আগে ফিউ বসতে পারে, তখন তার আগে এ ফিউ বসতে পারে, তখন তার আগে দি ফিউ বসতে পারে। হ্যাঁ, অথবা এখানে এ নাম্বার অফ, এ নাম্বার অফ, এ নাম্বার অফ বয়েস, এ নাম্বার অফ বয়েস বসতে পারে, দি নাম্বার অফ, দি নাম্বার অফ বয়েস বসতে পারে। হ্যাঁ, সেভারেল, সেভারেল বয়েস বসতে পারে। তার মানে খেয়াল করেন যখন প্লুরাল হবে বয়েসটা কিন্তু গোনা যায়, বয়েস বালক কিন্তু গোনা যায়, কয়জন বালক এটা কিন্তু ক্লাসের ভিতরে কয়জন বালক আছে এটা কিন্তু গোনা যায়, তাহলে এটা কাউন্টেবল নাউন। আর বয়েস মানে কি একজনের বেশি প্লুরাল, তাহলে এর আগে হয় মেনি বসতে পারবে, ফিউ, এ ফিউ, দি ফিউ, এ নাম্বার অফ, দি নাম্বার অফ বা সেভারেল। তাহলে প্লুরাল কাউন্টেবল ডিটারমিনার কোনগুলো? যেগুলো প্লুরাল কাউন্টেবল নাউনের আগে বসে। যেমন বলেন আদার, সেভারেল, বোথ, মেনি, এ মেনি, ফিউ, এ ফিউ, দি ফিউ, এ নাম্বার অফ, দি নাম্বার অফ, এগুলো কোন নাউনের আগে বসে? কাউন্টেবল, প্লুরাল কাউন্টেবল নাউন। শুধু কাউন্টেবল নাউন হলে হবে না, এগুলো প্লুরাল কাউন্টেবল অর্থাৎ একের অধিক হতে হবে, তাহলে তার আগে ডিটারমিনারগুলো বসবে। ঠিক আছে, এখন একটু খেয়াল করেন, এখন ফিউ নিয়ে কিছু ঝামেলা আছে, সেইটা আমরা একটু ব্যাখ্যা করি। ফিউর বিষয়টা আমরা একটু ব্যাখ্যা করি, কারণ এই ফিউ থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, ফিউ, এ ফিউ, দি ফিউ দিয়ে, এগুলো ট্রান্সলেশন আকারে পরীক্ষায় কোশ্চেন আসে। খেয়াল করেন, আমরা প্রথম লিখব ফিউ, তারপরে লিখব এ ফিউ, তারপরে লিখব দি ফিউ। হ্যাঁ, এ ফিউ আর ভেরি ফিউ অনেকটা সেম, ভেরি ফিউ, তাহলে এ ফিউ অথবা ভেরি ফিউ এটা আমরা প্রথম শিখব। খেয়াল করেন ফিউ মানে নেই বললেই চলে, ফিউ মানে কি নেই বললেই চলে, মানে নেগেটিভ শব্দ। ফিউ বল মানে নেই বললেই চলে, এটা হলো নেগেটিভ শব্দ। ফিউ বা ভেরি ফিউ এটার অর্থ নেই বললেই চলে, এটা একটা নেগেটিভ শব্দ, নাবোধক অর্থ দেয় এ ফিউ অল্প সংখ্যক, এ ফিউ মানে অল্প সংখ্যক, অল্প সংখ্যক, এটা হলো অ্যাফার্মেটিভ অর্থ দিবে, এটা অ্যাফার্মেটিভ অর্থ দিবে। আর দি ফিউ এটা, এটা অল্প সংখ্যক, অল্প সংখ্যক কিন্তু, অল্প সংখ্যক কিন্তু অনির্দিষ্ট, অল্প সংখ্যক কিন্তু অনির্দিষ্ট বুঝালে, অল্প সংখ্যক কিন্তু অনির্দিষ্ট, এটা হলো অ্যাফার্মেটিভ অর্থ দিবে, এটা অ্যাফার্মেটিভ অর্থ দিবে। দি ফিউ অল্প 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 সংখ্যক কিন্তু নির্দিষ্ট, এটাও অ্যাফার্মেটিভ অর্থ দিবে।
বলেন এ ফিউ মানে অল্প সংখ্যক কিন্তু নির্দিষ্ট, অনির্দিষ্ট। এবার অ্যাফার্মেটিভ। দি ফিউ অল্প সংখ্যক কিন্তু নির্দিষ্ট, এটাও অ্যাফার্মেটিভ। তাহলে এ ফিউ আর দি ফিউ দুটোর অর্থ অল্প সংখ্যক, অর্থাৎ মানে আমার কাছে ধরেন কলম আছে কিন্তু খুবই কম, হ্যাঁ খুবই কম, 3টা আছে, তাহলে এটা নির্দিষ্ট। কম আছে তার মধ্যে কয়টা? 3টা, তাহলে এটা হলো নির্দিষ্ট, এটা হলো দি ফিউ। আর আমার কাছে কলম আছে খুব অনির্দিষ্ট সংখ্যা, এখন একটা আছে না, 2টা আছে না, 3টা আছে না, 4টা আছে, এটা আমরা জানি না, মানে ফিক্স না, গোনা না, তাহলে সেটা হবে অনির্দিষ্ট। তাহলে অনির্দিষ্ট মানে সেক্ষেত্রে এ ফিউ, আর নির্দিষ্ট মানে দি ফিউ। আর নেই বললেই চলে, মানে নেই, সেটা হলো ফিউ অথবা ভেরি ফিউ। এবার ট্রান্সলেশন আসছে পরীক্ষায়। আমার আমার বন্ধু আমার বন্ধু নেই বললেই আমার বন্ধু নেই বললেই চলে, আমার অল্প কয়েকজন আমার অল্প কয়েকজন বন্ধু আছে। তাহলে আমরা ট্রান্সলেশনটা দুটো করি। আমার বন্ধু নেই বললেই চলে, আমার অল্প কয়েকজন বন্ধু আছে। খেয়াল করেন, এই ট্রান্সলেশন দুটো করতে হবে। খেয়াল করেন, আমার বন্ধু নেই বললেই চলে, আমার অল্প কয়েকজন বন্ধু আছে। আমার বন্ধু নেই বললেই চলে, আমার অল্প কয়েকজন বন্ধু আছে। তাহলে আমার বন্ধু নেই বললেই চলে, তার মানে প্রথমটা ফিউ অথবা ভেরি ফিউ নিতে হবে। তাহলে এখানে অ্যান্সারটা হবে আই হ্যাভ আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কয়েকজন বন্ধু আছে, তার মানে অল্প কয়েকজন বন্ধু আছে কিন্তু কয়জন এটা নির্দিষ্ট না। 2জন বন্ধু আছে না, 3জন আছে না, 4জন আছে না, 5জন আছে, এটা নির্দিষ্ট না, অল্প আছে, তার মানে অনির্দিষ্ট। তাহলে এটা হবে এ ফিউ দিয়ে। তাহলে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস। তাহলে বলেন এই ট্রান্সলেশন, এই 2 রকম ট্রান্সলেশন কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং নিবন্ধন পরীক্ষাতে আসে। আমার বন্ধু নেই বললেই চলে, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস। দেখেন ফিউ এর পরে ফ্রেন্ডস, এ ফিউ এর পরে এখানে এ ফিউ আছে, ফ্রেন্ড দেওয়া যাবে না। এ ফিউ থাকুক আর ফিউ থাকুক আর দি ফিউ থাকুক, ফিউ থাকলেই এরপরে সবসময় কি হবে? প্লুরাল নাউন হবে। তাহলে এখানে কিন্তু আমার বন্ধু নেই বললেই চলে, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কয়েকজন বন্ধু আছে। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, অনির্দিষ্ট সংখ্যক, কয়টা নির্দিষ্ট করে বলা নাই, তাহলে এটা এ ফিউ হবে। ঠিক আছে, ওকে। তাহলে প্লুরাল কাউন্টেবল ডিটারমিনারগুলো আমরা বুঝতে পেরেছি কিনা সবাই? প্লুরাল কাউন্টেবল ডিটারমিনার আমরা এ নাম্বার অফ আর দি নাম্বার অফ নিয়ে একটু আলোচনা করব। আমরা এ নাম্বার অফ আর দি নাম্বার অফ নিয়ে আলোচনা করব। এ নাম্বার অফ আর হলো দি নাম্বার অফ। এ নাম্বার অফ দি নাম্বার অফ দুইটারই অর্থ হলো অধিক সংখ্যক, অধিক সংখ্যক। এ নাম্বার অফ বা দি নাম্বার অফ দুইটারই অর্থ হলো অধিক সংখ্যক। এ নাম্বার অফ বা দি নাম্বার অফ দুইটারই অর্থ হলো অধিক সংখ্যক। এ নাম্বার অফ মানে অধিক সংখ্যক, দি নাম্বার অফ মানেও কি স্যার ফিউ থাকলে এস হবে। হ্যাঁ, ফিউ থাকলে এস হবে। ফিউ এর পরে সবসময় প্লুরাল হয়, ফিউ এর পরে সবসময় কি হয়? প্লুরাল হয়। ফিউ মানে এরপরে প্লুরাল। তাহলে বলেন এ নাম্বার অফ অধিক সংখ্যক আর ডি নাম্বার অফ মানে কি অধিক সংখ্যক, কিন্তু কথা হলো এ নাম্বার অফ থাকলে এরপরে নাউন অথবা প্রোনাউন, এর মধ্যে যেটা থাকবে সেটা হবে প্লুরাল। ঠিক আছে, এ নাম্বার অফ এর পরে নাউন বা প্রোনাউন এর মধ্যে যেটা থাকবে সেটা হবে প্লুরাল। আবার ডি নাম্বার অফ থাকলে এরপরে নাউন অথবা প্রোনাউন, এর মধ্যে যেটা থাকে সেটাও প্লুরাল হবে। বলেন এ নাম্বার অফ এর পরে নাউন বা প্রোনাউনটাও প্লুরাল হবে, ডি নাম্বার অফ এর পরে নাউন বা প্রোনাউন প্লুরাল হবে। এ নাম্বার অফ এর পরে ভার্বটা হবে প্লুরাল। এ নাম্বার অফ এর পরে ভার্বটা কি হবে? ভার্বটা হবে প্লুরাল, ভার্বটা হবে কি প্লুরাল। আর ডি নাম্বার অফ এর পরে ভার্বটা হবে
ভার্বটা হবে সিঙ্গুলার। বলেন এ নাম্বার অফ এর পরে নাউনটা হবে প্লুরাল, দি নাম্বার অফ এর পরে নাউন বা প্রোনাউন প্লুরাল, কিন্তু এ নাম্বার অফ থাকলে এরপরে ভার্বটা এ নাম্বার অফ এর পরে ভার্বটা হবে প্লুরাল আর দি নাম্বার অফ এর পরে ভার্বটা সিঙ্গুলার। এই রুল দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু খেয়াল করেন। এ নাম্বার অফ অর্থ অধিক সংখ্যক, দি নাম্বার অফ এর অর্থ অধিক সংখ্যক, কিন্তু এ নাম্বার অফ থাকলে এরপরে নাউন বা প্রোনাউনটা প্লুরাল কিন্তু ভার্বটাও প্লুরাল। এ নাম্বার অফ এর পরে নাউন বা প্রোনাউন প্লুরাল হবে, ভার্বটাও প্লুরাল হবে, কিন্তু দি নাম্বার অফ এর পরে নাউন বা প্রোনাউন প্লুরাল হলেও ভার্বটা কিন্তু সিঙ্গুলার। বলেন ভার্বটা কিন্তু এই জায়গাটা একটু গুরুত্ব দেন। দি নাম্বার অফ এর পরে নাউন বা প্রোনাউন প্লুরাল, ভার্বও প্লুরাল। বলেন আমার সাথে সাথে বলেন, দি নাম্বার অফ এর পরে নাউন বা প্রোনাউন প্লুরাল হবে, ভার্বটাও প্লুরাল হবে, কিন্তু এ নাম্বার অফ এর পরে নাউন বা প্রোনাউন প্লুরাল, ভার্ব প্লুরাল। বলেন এ নাম্বার অফ এর পরে নাউন বা প্রোনাউন প্লুরাল, ভার্বও প্লুরাল। আর দি নাম্বার অফ এর পরে নাউন বা প্রোনাউন প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার। দি নাম্বার অফ এর পরে নাউন বা প্রোনাউন প্লুরাল কিন্তু ভার্বটা কি সিঙ্গুলার। তার মানে এ থাকলে সেই ক্ষেত্রে আমাদের ভার্বটা হবে প্লুরাল, আর যদি দি থাকে তাহলে সেই ক্ষেত্রে ভার্বটা হবে সিঙ্গুলার। এই দুটো আপনারা একটু মনে রাখবেন। এ থাকলে ভার্বটা প্লুরাল, দি থাকলে ভার্বটা সিঙ্গুলার। এ থাকলে ভার্বটা প্লুরাল, দি থাকলে ভার্বটা সিঙ্গুলার। ওকে, তাহলে আমরা কোশ্চেন অ্যান্সার করি। এ নাম্বার অফ বলেন এ নাম্বার অফ স্টুডেন্টস, এ নাম্বার অফ স্টুডেন্ট হবে না, স্টুডেন্টস হবে, গেট অথবা গেটস এ প্লাস in this exam, the number of students get অথবা gets full marks every time। তাহলে সবাই একটু খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন। এ নাম্বার অফ এর পরে নাউন বা প্রোনাউনটা প্লুরাল, ভার্বটাও প্লুরাল, কিন্তু দি নাম্বার অফ থাকলে নাউন বা প্রোনাউনটা প্লুরাল কিন্তু ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। তাহলে দি নাম্বার অফ থাকলে ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে। এখন দেখেন আমরা জানি ভার্বের শেষে যদি এস বা ইএস যুক্ত থাকে সেটা হয় সিঙ্গুলার। ভার্বের শেষে এস বা এস থাকলে সেটা হয় সিঙ্গুলার, আর ভার্বের শেষে যদি এস অথবা ইএস যুক্ত না থাকে তাহলে সেটা হয় প্লুরাল। খেয়াল করেন, ভার্বের শেষে যদি এস বা এস যুক্ত থাকে, ভার্বের শেষে যদি এস বা এস যুক্ত থাকে সেটা হয় সিঙ্গুলার, সেটা হয় কি সিঙ্গুলার। তাহলে ভার্বের শেষে এস বা এস যুক্ত থাকলে সেটা হয় সিঙ্গুলার, আর ভার্বের শেষে এস বা এস যুক্ত না থাকলে সেটা কি হয় প্লুরাল। তাহলে দেখেন এখানে যদি আমি বলি ডু, আমি যদি বলি এইখানে ডু, ডু এর সাথে এস বা এস, বলেন এখানে আছে ডাস, এস বাই এস যুক্ত আছে, তাহলে এটা হলো সিঙ্গুলার। আর এইখানে ডু, বলেন ডু, ডু এর সাথে কোনো এস বাই এস যুক্ত নাই, ডু ভার্বের সাথে কোনো এস বাই এস যুক্ত নাই, তাহলে এটা হলো প্লুরাল ভার্ব। ডু ভার্বের সাথে, বলেন ডু ভার্বের সাথে কোনো এস বাই এস যুক্ত নাই, তাহলে এই ভার্বটা হবে প্লুরাল। আর ডাস, ডাস ভার্বের সাথে, অর্থাৎ ডাস, ডু এর সাথে এস বাই যুক্ত হয়ে ডাস হয়েছে, ডু ভার্বের সাথে এস বাই এস, ডু ভার্বের সাথে ইএস যুক্ত হয়ে কি হয়েছে ডাস হয়েছে, তাহলে এটা হলো সিঙ্গুলার ভার্ব। আর ডু ভার্বের সাথে কোনো এস বাই যুক্ত হয়নি, এটা হলো প্লুরাল ভার্ব। ওকে, তাহলে ডাস ভার্বের সাথে এস বাই যুক্ত, ডাস এর সাথে এস বাই যুক্ত হয়েছে, তাহলে এটা হলো সিঙ্গুলার। আর ডু এর সাথে এস বাই যুক্ত হয়নি, এটা কি বলেন তো, এটা হলো প্লুরাল। বুঝতে পেরেছেন সবাই?
আচ্ছা, তাহলে এটা হবে এ নাম্বার অফ স্টুডেন্টস। তাহলে এ আছে, এ নাম্বার অফ আছে, তাহলে ভার্বটা হবে প্লুরাল, তার মানে গেট। আর ডি নাম্বার অফ আছে, তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, তার মানে গেটস। বলেন এ নাম্বার অফ, এ নাম্বার অফ মানে অনির্দিষ্ট সংখ্যক, এজন্য অনির্দিষ্ট সংখ্যক। এ নাম্বার অফ থাকলে ভার্বটা হবে প্লুরাল, আর ডি নাম্বার অফ থাকলে ভার্বটা হবে কি সিঙ্গুলার। এ নাম্বার অফ থাকলে ভার্বটা প্লুরাল, ডি নাম্বার অফ থাকলে ভার্বটা, এ নাম্বার অফ থাকলে ভার্বটা প্লুরাল, ডি নাম্বার অফ থাকলে ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে। ওকে, এরপরে আমরা আসি মেনি আর এ মেনি। মেনি আর হলো এ মেনি। দেখেন মেনি অথবা এ মেনি, এরপরে ভার্বটি প্লুরাল হবে, এরপরে ভার্বটা প্লুরাল হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীকাল আসেন 11:30 12টার দিকে আসলে আসেন। ওকে আসবে 12টার দিকে আসতে পারবে? আচ্ছা, তাহলে ও কি 12টায় যদি প্রবলেম হয় তাহলে 10টায় আসুক, তাহলে আমি বাইরেতে 12টায় দিব। শু- শু- এখন 10টা থেকে আমি বয়রাতে দিয়েছিলাম, এখন আপনারা যদি 10টা আসেন তাহলে এইটা আমি দেরি করে দেবো। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি ওর সাথে শিওর হন, ও যদি 12টায় প্রবলেম না থাকে তাহলে 12টায় দিই, আর যদি 12টায় প্রবলেম থাকে তাহলে 10টায় দিব। দেখেন মেনি অথবা এ মেনি, এরপরে ভার্বটা হলো প্লুরাল। আর যদি মেনি, মেনি এর পরে এ থাকে, মেনি এর পরে, মেনি এর পরে যদি এ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো ভার্বটা সিঙ্গুলার। বলেন ভার্বটা কি সিঙ্গুলার। দেখেন মেনি আর এ মেনি, মেনি অথবা এ মেনি এরপরে ভার্বটা হবে প্লুরাল, আর মেনি এ এরপরে ভার্বটা হবে সিঙ্গুলার। মূল কথা হলো মেনির পরে যদি এ থাকে, মেনির পরে যদি কি থাকে খেয়াল করেন, মেনির পরে যদি এ থাকে তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। মেনির পরে যদি এ থাকে, মেনির পরে যদি এ থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার। আর মেনির আগে যদি এ থাকে অথবা মেনির আগে কোনো কিছু নাই, মেনির আগে কোনো কিছু নাই শুধু মেনি আছে, অথবা মেনির আগে এ আছে তাহলে ভার্বটা হবে প্লুরাল। আর মেনির পরে এ আছে তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। এটা মনে রাখবেন, মেনি এর আগে যদি এ থাকে তাহলে ভার্বটা প্লুরাল, মেনি এর আগে যদি এ থাকে তাহলে ভার্বটা প্লুরাল, আর মেনি এর পরে যদি এ থাকে তাহলে ভার্বটা কি হবে সিঙ্গুলার। মেনি এর আগে থাকলে ভার্বটা প্লুরাল, আর মেনি এর পরে থাকলে ভার্বটা সিঙ্গুলার। এটা কিন্তু একটু আমাদের খেয়াল রাখতে হবে যেন পরীক্ষার সময় ভুল না হয়। মেনির আগে এ আছে নাকি পরে এ আছে এটা একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। মেনির আগে যদি এ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ভার্বটা প্লুরাল করব, আর মেনির পরে যদি এ থাকে তাহলে আমরা ভার্বটা সিঙ্গুলার লিখব। এটা কিন্তু পরীক্ষার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে এ মেনি, এ মেনি স্টুডেন্টস, a many students fall out from school, fall out from is school in the childhood, in their childhood, in their childhood। বলেন এটা ফল, হ্যাঁ ফল। আর আমরা যদি বলি মেনি এ মেনি, মেনি এ, মেনি এ স্টুডেন্ট, বলেন এটা স্টুডেন্টস হবে, মেনি এ স্টুডেন্টস, মেনি এ স্টুডেন্ট ফলস, তাহলে এখানে ফলস আউট ফ্রম স্কুল
in their childhood. তাহলে many students fall out from school in their childhood. তাহলে many আগে আছে, তাহলে fall, তাহলে ভার্বের সাথে এস বাই যুক্ত না হলে সেটা হয় প্লুরাল। বলেন ভার্বের শেষে যদি এস বাই যুক্ত না হয় সেটা হয় প্লুরাল। তাহলে আছে, তাহলে মেনি আছে, তাহলে মেনি পরে, মেনি যদি পরে থাকে তাহলে পরে থাকার জন্য এটা প্লুরাল, আর মেনির পরে আছে, তাহলে থাকার জন্য এইখানে হবে ভার্বটা সিঙ্গুলার ফলস। আমরা জানি ফল ভার্বের সাথে এস বাই যুক্ত নাই, ফল, তাহলে এই ফলটা হলো প্লুরাল ভার্ব। বলেন ফল ডাউন, ফল আউট মানে কি জোরে পড়া। হ্যাঁ, মেনি স্টুডেন্টস ফল আউট ফ্রম স্কুল ইন দেয়ার চাইল্ডহুড। বেশিরভাগ শিক্ষার্থী কি ছাত্রছাত্রীরা তাদের শৈশব জীবনে স্কুল থেকে ঝরে পড়ে। হ্যাঁ, শৈশবেই মেনি স্টুডেন্টস ফল আউট ফ্রম স্কুল ইন দেয়ার চাইল্ডহুড, এর একটি বড় সংখ্যক ছাত্রছাত্রী বা শিক্ষার্থী তাদের শৈশবকালে স্কুল থেকে ঝরে পড়ে। তাহলে মেনি আছে, তাহলে মেনি পরে, তাহলে ভার্বটা হবে প্লুরাল, তাহলে ফল। আর মেনি আছে, তাহলে থাকার জন্য ভার্বটা হবে সিঙ্গুলার, তার মানে ফলস। মেনি স্টুডেন্টস ফলস। কথা বুঝছেন? ওকে, এবার আমরা পড়বো আনকাউন্টেবল ডিটারমিনার। হ্যাঁ, এবার আমরা পড়বো আনকাউন্টেবল ডিটারমিনার। আনকাউন্টেবল ডিটারমিনার মানে যে ডিটারমিনারগুলো, বলেন আনকাউন্টেবল ডিটারমিনার মানে হলো যে ডিটারমিনারগুলো শুধুমাত্র আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। তাহলে আনকাউন্টেবল ডিটারমিনার কোনগুলো? যে ডিটারমিনারগুলো শুধু আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে তাকে কি বলা হয়? আনকাউন্টেবল ডিটারমিনার বলা হয়। তাহলে যে ডিটারমিনারগুলো শুধু আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে তাকে আনকাউন্টেবল ডিটারমিনার বলে। তাকে আনকাউন্টেবল ডিটারমিনার বলে। এখন আনকাউন্টেবল নাউন কোনগুলো? যে নাউনগুলো সাধারণত গণনা করা যায় না। বলেন আনকাউন্টেবল নাউন কোনগুলো? যে নাউনগুলো সাধারণত গণনা করা যায় না সেগুলোকে বলা হয় আনকাউন্টেবল ডিটারমিনার। যেমন আমরা ম্যাটেরিয়াল নাউনের ভিতরে পড়েছিলাম, জি বলেন, জি বলেন। 12:30 না 12টায় আসবেন? ও তো 12টায় আসা যাচ্ছে কালকে তো, তাহলে 12টায় চলে আসুন, ঠিক আছে? আচ্ছা, দেখেন যে ডিটারমিনারগুলো শুধু কাউন্টেবল নাউনের পূর্বে বসে আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে তাকে আনকাউন্টেবল ডিটারমিনার বলে। যে ডিটারমিনারগুলো শুধু আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে তাকে আনকাউন্টেবল ডিটারমিনার। এখন আনকাউন্টেবল ডিটারমিনার কোনগুলো সেগুলো আমরা একটু দেখি। আনকাউন্টেবল নাউন, বলেন আনকাউন্টেবল নাউন কোনগুলো? যে আনকাউন্টেবল নাউন মানে গণনা করা যায় না। যেমন ম্যাটেরিয়াল নাউনগুলো আমরা পড়েছিলাম, রাইস, সুগার, সল্ট, টি,
কফি, মাটন, বিফ, চিকেন, গোট, আয়রন, সিলভার, স্যান্ড। হ্যাঁ, হ্যাঁ বলেন। এই যে এই এই নাউনগুলো হলো আনকাউন্টেবল নাউন, কারণ এগুলো কি করা যায় না, গণনা করা যায় না। এখন দেখেন কিছু নাউন আছে যেগুলো সাধারণত আমরা গণনা করতে পারি না, কিন্তু আমাদের কাছে মনে হয় এগুলো গণনা করা যায়। যে নাউনগুলো আমরা সাধারণত দেখি আমরা গণনা করি, কিন্তু আসলে এই নাউনগুলো গণনার যোগ্য না, আনকাউন্টেবল নাউন, সেই নাউনগুলো কিন্তু পরীক্ষা বেশি আসে। তার মানে কোনগুলো, যে নাউনগুলো আমরা গণনা করি বা আমরা মনে করি যে এগুলো গণনা করা যায় কাউন্টেবল নাউন, কিন্তু ইংরেজরা বলেছে এগুলো আনকাউন্টেবল নাউন। এই জায়গাগুলো, এই কনফিউজ জায়গাটা থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। যেমন এইখানে আনকাউন্টেবল নাউনের একটা তালিকা আমি আপনাদের দিব এবং একটু গল্প সহকারে আমি বলবো, যে গল্পটা যদি আপনারা ভালো করে শোনেন বা মনে রাখেন তাহলে এই ওয়ার্ডগুলো আপনাদের বেশি কষ্ট করে মুখস্থ করা লাগবে না, এমনিতে মনে থাকবে। সেই একটা গল্পটা কি, ধরেন একটা ছেলে আর একটা মেয়ে, একটা ছেলে আর একটা মেয়ে দুইজন দুইজনকে ভালোবাসে। হ্যাঁ, দুইজনের ভিতরে রিলেশন, একজন আরেকজনের পছন্দ করে, ভালোবাসে। এখন তারা দুইজন কি করে, ধরেন এই কোচিং থেকে যায় বা কলেজ থেকে যাওয়ার সময় দুজন একটু পার্কে বসে গল্প করে বা একটু ফুচকা খায়, হ্যাঁ একটু গল্প সল্প করে তারা কি করে, তারা বাড়ি চলে যায়। এরকম একদিন বিকালবেলায় দুই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুইজন গল্প করছে, গল্প করতে করতে একটা সময় কি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেলে বলেন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড যে যার বাড়িতে চলে গেছে। বলেন ছেলেটা আর মেয়েটা দুইজন দুইজনের কি করছে, বাড়িতে চলে গেছে। বাড়িতে যে ওই ছেলেটা মানে বয়ফ্রেন্ড যেটা, ছেলেটা সাবান দিয়ে গোসল করছে। কি দিয়ে, সাবান, সুপ। সুপ মানে সাবান দিয়ে গোসল করছে। সাবান দিয়ে গোসল করে ফার্নিচারের উপরে, সাবান দিয়ে গোসল করে ফার্নিচারের উপর বসে আছে। ফার্নিচারের উপর বসে থাকলে ওর মনে পড়তেছে কার কথা, ওর গার্লফ্রেন্ডের কথা। ওর গার্লফ্রেন্ড কি করেছে, ওই ছেলেটার গার্লফ্রেন্ড ওই ছেলেটাকে বলে দিয়েছে যে আমার কথা যদি তোমার বেশি মনে পড়ে, আমি তোমাকে একটা অ্যাডভাইস দিয়ে রাখি, একটা উপদেশ দিচ্ছি, যে যখন আমার কথা তোমার বেশি মনে পড়বে এই টাইমে বা এই সময়ে তুমি কি করবা, মিউজিক শুনবা। হ্যাঁ, আমার কথা যদি তোমার বেশি মনে পড়ে, আমার অ্যাডভাইস হলো তুমি কি করবা, ওই সময়টাতে তুই মিউজিক শুনবা। এখন ছেলেটা ভাবলো আমি যদি শুধু মিউজিক শুনি, গান শুনে সময় কাটিয়ে দিই, তাহলে আমি যদি একটা চাকরি না পাই তাহলে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে যাবে। তাহলে আমাকে এখন কি করতে হবে, শুধু গান না শুনে আমাকে একটু পড়ালেখা করতে হবে। কি করতে হবে, আমাকে একটু পড়ালেখা করতে হবে। তাহলে ওই ছেলেটা কি করছে, ওর ম্যাথমেটিক্স বইটা নিছে। বলেন ম্যাথমেটিক্স, ম্যাথ বইটা মানে অঙ্ক বইটা নিছে। ওই ছেলেটা কি করছে, ওর অঙ্ক বইটা নিছে। অঙ্ক বইটা নিয়ে ওর লেন্থ আর ডিস্টেন্স, বলেন ওর লেন্থ আর কি করছে, ও লেন্থ আর ডিস্টেন্সের অঙ্কগুলো করছে। ও লেন্থ আর ডিস্টেন্সের অঙ্কগুলো করতে করতে ওর মনে পড়ে গেছে যে আগের দিন বিকালবেলায়, হ্যাঁ, ওর বান্ধবী, ওর গার্লফ্রেন্ড ওর মাথার চুলে এইভাবে হাত বুলিয়ে দিছিল। মাথার চুলে কি করছিল, এইভাবে মাথার চুলে হাত বুলিয়ে দিছিল। হ্যাঁ, মাথার চুলে হাত বুলিয়ে দিছিল। বলেন মাথার চুল ইংরেজি কি, হ্যাঁ, মাথার চুলে হাত বুলিয়ে দিয়েছিল। এই কথা মনে পড়ার পরে ও আর অঙ্ক করার দিকে খেয়াল নেই, ও ওই গার্লফ্রেন্ডকে নিয়ে কবিতা লেখা শুরু করছে। ওই গার্লফ্রেন্ডকে নিয়ে কি করছে, কবিতা লিখছে, পোয়েট্রি। পোয়েট্রি বলেন, পোয়েম মানে কবিতা, এটা কাউন্টেবল নাউন, কিন্তু পোয়েট্রি হলো কাব্য, এটা আনকাউন্টেবল নাউন। কবিতা মানে একটা, আর কাব্য মানে যেখানে অনেকগুলো কবিতা থাকে, যেখানে অনেকগুলো কবিতা একসঙ্গে থাকে তাকে বলা হয় কাউন্টেবল পোয়েট্রি, সেটাকে বলা হয় কাব্য। তাহলে সে কি করছে, তাকে নিয়ে কাব্য লেখা শুরু করছে। এবার ওর আব্বু পাশের থেকে খেয়াল করে যে ছেলেটা পড়ালেখা করছে না, অঙ্ক করছে না, কি যেন আনমনে হয় কি একটা ভাবছে বসে বসে। তাহলে ওর বাপ কি করলো, ওর বাপ পরের দিন ওর সাথে কলেজে, ও যে কলেজে পড়ে বা ও যে কোচিংয়ে জবের জন্য যে কোচিংয়ে পড়ে, ওই কোচিংয়ে যায়, যে ওর ফ্রেন্ডদের কাছ থেকে নিউজ নেয়, ইনফরমেশন নেয়। ওর ফ্রেন্ডদের কাছ থেকে নিউজ নেয়, নিউজ নিয়ে ইনফরমেশন নেয়। কি ইনফরমেশন নেয়, ইনফরমেশনে পেলো যে ওই ছেলেটা একটা মেয়ের সাথে রিলেশন করে, ও পড়ালেখা ঠিকমতো করে না। তখন ওর বাপ বাসায় আসলো। ছেলেটার বাপ বাসায় এসে ওর মাকে বলল আমি যে মানি খরচ করেছি, অর্থ মুদ্রা খরচ করেছি, অর্থ মুদ্রা খরচ করে আমি লাভবান হইনি, আমি কি হয়ে গেছি, পুরোপুরি ড্যামেজ হয়ে গেছি, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। কেন ক্ষতিগ্রস্ত হয়েছি, কারণ আমার ছেলে পড়ালেখা বাদ দিয়ে প্রেম করে বেড়ায়। ঠিক আছে, এইবার
ওই ছেলেটা পরের দিন ভাবলো আমার মা বাবা আমাকে এই রিলেশনের কথা জানার পরে আমার মা বাবা আমাকে আর আগের মতো ভালোবাসে না, তাহলে আমি কি করব, আমার গার্লফ্রেন্ডের বাড়িতে চলে যাব। হ্যাঁ, গার্লফ্রেন্ডের বাড়িতে যাওয়ার জন্য পরের দিন সকালবেলায় সে ট্রাফিক মানে কি, এখানে রাস্তায় বের হয়েছে। রাস্তায় বের হয়ে সে দেখলো রাস্তার সিনারিটা খুব সুন্দর, ওয়েদারটাও খুব ভালো, টেম্পারেচার বলেন টেম্পারেচারটাও খুব সহনীয় পর্যায়ে ছিল। কিন্তু হ্যাঁ, প্রবলেমটা হলো যেদিন ওই মেয়েটা ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল, তখন বলে দিয়েছিল যে তুমি পরের দিন যখন আমার সাথে দেখা করতে আসবা তখন আমার জন্য কি করবা, লাগেজ ভর্তি জুয়েলারি আনবা। বলেন আমার জন্য কি আনবা, লাগেজ ভর্তি জুয়েলারি কিনে নিয়ে আসবা। জুয়েলারি মানে কি, স্বর্ণ অলংকার। আমার জন্য কি করবা, লাগেজ ভর্তি স্বর্ণ অলংকার গহনা কিনে নিয়ে আসবা। কিন্তু ওই ছেলের কাছে এখন আর গহনা কেনার মতো কোনো টাকা পয়সা নেই। ও দেখলো যে আমার কাছে যে টাকা পয়সা যা আছে ওই দিয়ে ও কিছু রুটি কিনে নিয়ে গেল। কি কিনে নিয়ে গেল, রুটি, ব্রেড মানে কি বলেন তো, রুটি। ও কিছু ব্রেড কিনে নিয়ে গেল। এই ব্রেড কিনে নিয়ে যাওয়া দেখে ওর গার্লফ্রেন্ডের কাছে যখন চলে গেল তখন ওর গার্লফ্রেন্ড অনেক রাগান্বিত হয়ে গেল। কি হলো, রাগান্বিত হয়ে গেল। বলেন রাগান্বিত হয়ে গেল। এবং সে খুব সাহসী ইংরেজি কি, কারেজ। সে খুব সাহসী, তাহলে তার রাগ হয়ে গেল এবং সে সাহসী মেয়ে হওয়ার কারণে সে কি করলো, তার পাশে ছিল একটা ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট মানে হলো যন্ত্রপাতি। ইকুইপমেন্ট মানে কি, যন্ত্রপাতি, শক্ত কোনো যন্ত্রপাতি। তাহলে ওই মেয়েটা রাগ হয়ে গেল এবং ইকুইপমেন্ট দিয়ে ওই মেয়েটা ওই ছেলেটার মাথায় এইভাবে বাড়ি দিলে কি হলো, ছেলেটার মাথায় আঘাত পেয়ে মাথাটা ফেটে গেল এবং ছেলেটা মারা গেল। হ্যাঁ, ছেলেটা কি করলো, ছেলেটা মারা গেল। হ্যাঁ, তাহলে ইকুইপমেন্ট দিয়ে কি করলো, এইভাবে মাথায় দিল বাড়ি, শেষ। কথা বুঝছেন? ওকে, তাহলে এই যে এই নাউনগুলো আমাদের কাছে মনে হয় এই মানি অথবা ফার্নিচার, এই নাউনগুলো কাউন্টেবল হবে এটা আমাদের কাছে মনে হয়, কিন্তু আসলে এগুলো সব আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউনগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি যেগুলো লিখে দিয়েছি গল্পের মধ্যে দিয়ে, এই গল্পটা যদি আপনাদের মনে থাকে তাহলে এই ওয়ার্ডগুলো আপনাদের বেশি কষ্ট করে মুখস্থ করা লাগবে না। আপনারা অল্প দুই একবার পড়লেই গল্পটা মনে রাখতে পারলে আপনাদের এটা আজীবন আল্লাহর রহমতে মুখস্থ থাকবে। তাহলে কি হবে বলেন? হ্যাঁ, তাহলে এই ওয়ার্ডগুলো আপনারা সুন্দর করে লিখে নেন। এই ওয়ার্ডগুলো সুন্দর করে একটু নোট করে লিখে নেন। এরপরে আমাদের ক্লাস প্রায় শেষের পথে, আর অল্প একটু, আর 10 মিনিটের ভিতরে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এগুলো একটু লিখে নেন সবাই। হ্যাঁ, 10 মিনিট পরে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। লেখা হলে ডান বলবেন, লেখা হলে কি বলবেন, ডান বলবেন। তাহলে এই নাউনগুলো আনকাউন্টেবল নাউন, তাহলে এই নাউনগুলোর আগে আনকাউন্টেবল ডিটারমিনার গুলো বসে। এবার আনকাউন্টেবল ডিটারমিনার গুলো কি কি সেগুলো আমি লিখে দিব, তার আগে এই ওয়ার্ডগুলো একটু লিখে নেন। এই ওয়ার্ডগুলো, এই আনকাউন্টেবল নাউনের ওই ওয়ার্ডগুলো লেখা হয়েছে কিনা, এই নাউনের ওয়ার্ডগুলো লেখা হয়েছে কিনা একটু বলেন। যদি লেখা হয় তাহলে আমি আনকাউন্টেবল ডিটারমিনার গুলো লিখবো। এগুলো লেখা হয়েছে কিনা বলেন, এইগুলো লেখা হয়েছে কিনা বলেন। আর আপনারা জানেন যে আমরা আজকে বেসিক ইংলিশ গ্রামার লিটারেচার রিটেনের 3য় ক্লাস করছি এবং আমাদের ব্যাচে এখনো ভর্তি চলমান, আজও স্টুডেন্ট ভর্তি হয়েছে। হ্যাঁ, যারা মাত্র 510 টাকার বিনিময়ে আমাদের এই লং কোর্স, এখানে আপনি 100-এর অধিক ক্লাস পাবেন, 100-এর অধিক ক্লাস পাবেন মাত্র 510 টাকার বিনিময়ে। এবং এই কোর্সটা মিনিমাম 4 মাস থেকে 6 মাস পর্যন্ত আমরা চলবে। এবং এই কোর্সটা যদি আপনারা করেন আল্লাহর রহমতে আপনাদের ইংলিশের বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, ব্যাংক জব, সমাজসেবা, খাদ্য, পরিবার পরিকল্পনা, সিভিল সার্জন, যে পরীক্ষা বলেন আপনাদের 100% ক্লিয়ার হবে ইনশাল্লাহ। এই একটা কোর্সে আমি এমনভাবে ধীরে ধীরে প্রত্যেকটা টপিক আপনাদের পড়াবো যে আপনাদের 100% ক্লিয়ার হবে। এবং এই এই ক্লাসের বাইরে, এই আমি যা পড়াবো আল্লাহর রহমতের বাইরে আপনাদের কিছু লাগবে না। আমি এমনভাবে ক্লাসটা সাজিয়েছি, এমনভাবে ক্লাসটা নিব। তাহলে মাত্র 510 টাকায় আপনারা 100-এর অধিক ক্লাস পাবেন। যদি আপনারা ভর্তি হতে চান তাহলে 019375604
547 এই নাম্বারে 510 টাকা বিকাশ অথবা নগদে সেন্ড করে আপনারা লাস্টের যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বারে লাস্টে 4 ডিজিট লিখে আমার কাছে SMS পাঠালে আমি আপনাদের সেই পার্সোনাল বা প্রাইভেট যে গ্রুপটা ওই গ্রুপে অ্যাড করে দিব। তাহলে যারা মাত্র 510 টাকার বিনিময়ে 100-র অধিক ক্লাস করতে চান এবং এরকম গল্প কবিতা টেকনিকের মাধ্যমে আপনারা ইংলিশের বস হয়ে যেতে চান, হ্যাঁ ইংলিশ গ্রামার লিটারেচার এবং রিটেনের উপরে আলহামদুলিল্লাহ আপনারা বস হয়ে যেতে চান, তারা মাত্র 510 টাকার বিনিময়ে আমার এই দীর্ঘমেয়াদী কোর্সটা আপনারা ভর্তি হতে পারেন। এখানে ভর্তি হতে গেলে 09375605547 এই নাম্বারে বিকাশ বা নগদে 510 টাকা সেন্ড করতে হবে। হ্যাঁ হ্যাঁ ক্লাসটা এখনো ওপেন আজকেও আছে, হয়তো আগামী ক্লাস থেকে আমরা আর ওপেন দিব না, কারণ অনেকে আমাদেরকে বলেছিল যে স্যার আমাদের একটু ভর্তি হতে দেরি হচ্ছে, টাকার সংকট আছে, আপনি আমাদেরকে 2-1টা ক্লাস করার সুযোগ দেন, আমরা টাকাটা ম্যানেজ করে তারপরে ভর্তি হয়ে যাবো। এই জন্য আমি 3টা ক্লাস ছাড় দিয়েছি। হয়তো সামনের দিন থেকে আর আপনাদের এই ওপেনলি ক্লাসটা হবে না, এরপরের দিন আপনাদের পেইড বেসে ক্লাসটা হবে। অনেকে রিকোয়েস্টের কারণে ভর্তি হতে দেরি করতেছে, যার কারণে আমি 3টা ক্লাস উন্মুক্ত করে দিয়েছি। হয়তো আগামী বুধবারের ক্লাসটা আর উন্মুক্ত থাকবে না, এটা আমাদের মেইন পেইড বেসে ক্লাস হবে, কারণ যারা টাকা দিয়ে ভর্তি হয়েছে তাদের জন্য এই ক্লাসটা। আর আমি যদি প্রত্যেকটা ক্লাস উন্মুক্ত করে রাখি তাহলে ওরা ভাববে যে আমরা টাকা দিয়ে ক্লাস টাকা দিলাম, স্যার সবাই ক্লাস দেখার সুযোগ দিচ্ছে। হ্যাঁ এই জন্য আমরা আর হয়তো আপনাদেরকে ফ্রি ক্লাসের সুযোগ দিব না। আগামী বুধবারের ক্লাসটা হয়তো আমরা আমাদের পেইড ব্যাচে নিব এবং আপনাদের রিকোয়েস্টের কারণে 3টা ক্লাস আমরা সবাই জন্য উন্মুক্ত করে দিয়েছিলাম। যারা ভর্তি হতে পারেননি চেষ্টা করেন 510 টাকা, মাত্র 510 টাকার বিনিময়ে আপনারা 100-র অধিক ক্লাস এবং 4 থেকে 6 মাস মেয়াদী ক্লাস পাবেন। এবং আগামীকাল অথবা আগামী বুধবার আমরা নাউন এবং ডিটারমিনারটা শেষ করে ফেলেছি। এই নাউন এবং ডিটারমিনার উপরে আমরা 20টা কোশ্চেন দিব, 20টা কোশ্চেন দিব। ওই 20টা কোশ্চেনের পরীক্ষা হবে গুগল ফর্মে পরীক্ষা দিবেন এবং পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাদের রেজাল্টও পেয়ে যাবেন যে 20-এ কত পেয়েছেন। তাহলে 20-এর মধ্যে 20 নম্বরের নাউন এবং ডিটারমিনারে আমি যেটা আলোচনা করেছি, এই নাউন এবং ডিটারমিনার আর বাজারের বই, যার কাছে যে বই আছে অথবা যদি বই না থাকে আমাকে বলবেন, আমি পিডিএফ দিয়ে দিব। সেই পিডিএফ দেখে দেখে আপনারা নাউন ডিটারমিনার উপরে বিগত সালের সকল কোশ্চেন মুখস্থ করে ফেলাবেন, পড়ে ফেলাবেন বুঝে বুঝে। এবার এর আলোকে আগামী দিন ক্লাস হবে 8টায়, হয়তো 7টার সময় আমরা আমি পরীক্ষার লিঙ্ক দিব, এখানে পরীক্ষা দিবেন 20 নম্বরের নাউন এবং ডিটারমিনার উপর 20 মার্কের পরীক্ষা। তাহলে যারা এখনো ভর্তি হননি তারা ভর্তি হয়ে যান, কারণ আমরা 3টা ক্লাস সবাই রিকোয়েস্টের কারণে উন্মুক্ত করে দিয়েছিলাম, কিন্তু এর পরে ক্লাস আর উন্মুক্ত হবে না। যারা ভর্তি হতে চান আজকেই ভর্তি হয়ে যান বা আগামীকালের ভিতরে ভর্তি হয়ে যান। বুধবারে আমাদের 4র্থ ক্লাস হবে এবং 4র্থ ক্লাসটা আমরা পড়বো প্রোনাউনের উপরে। এরপরে আমরা 2-1টা লিটারেচারের ক্লাস করব, 2-1টা রিটেন ক্লাস করব, আবার গ্রামার ক্লাস করব। এইভাবে আমাদের পর্যায়ক্রমে ক্লাসগুলো চলতে থাকবে। তাহলে আজকে আমাদের শেষ ওপেন ক্লাস, আজকেই শেষ। এরপরের দিন থেকে আমাদের পেইড বেসে ক্লাস হবে। যারা ভর্তি হননি তারা ভর্তি হয়ে যান, ঠিক আছে? ওকে, তাহলে আনকাউন্টেবল টার্মিনালগুলো কি কি আমরা সেটা একটু দেখি এবার। হ্যাঁ, যে কোনো বই থেকে পড়লে হবে ভাই, যে কোনো বই, মাস্টার গাইড হোক আর বাজারে যে গাইড যার কাছে আছে সেই বই থেকে বিগত সালের নাউন এবং ডিটারমিনার এই অধ্যায়ের উপরে যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন পড়ে ফেলবেন। বাজারের যার কাছে যে বই আছে, কোনো বই নির্দিষ্ট লাগবে না, যার কাছে যে বই আছে সেই বই থেকে আপনারা বিগত সালের নাউন এবং ডিটারমিনারের উপরে জব পরীক্ষা, বিভিন্ন চাকরি পরীক্ষা, বিসিএস থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষাতে যত কোশ্চেন এসেছে নাউন এবং ডিটারমিনারের উপরে সবগুলো পড়ে ফেলবেন। আগামী বুধবারে আমাদের 4র্থ ক্লাস হবে এবং ওই দিন বুধবার 8টার সময় যদি ক্লাস হবে তাহলে আপনাদের 7টার সময় আমি 20 মার্কের কোশ্চেন দিব। হ্যাঁ, 7টার সময় আমাদের এক্সাম ওয়ান বলেন, এক্সাম ওয়ান কয়টার সময় হবে? 7টার সময়। কবে? আগামী বুধবার। তাহলে আগামী বুধবার নাউন এবং ডিটারমিনারের উপরে 20টা কোশ্চেন দিব, সেটা হলো এক্সাম ওয়ান, সন্ধ্যা 7টায়। তারপরে ওই পরীক্ষা দেওয়ার পরে 8টার সময় পরে ক্লাস করবেন, ঠিক আছে? ওকে, যে কোনো বই থেকে পড়লেই হবে। তাহলে দেখেন আনকাউন্টেবল ডিটারমিনারগুলো আমরা শেষ করি। এইভাবে খুব ধীরে ধীরে আপনাদেরকে ফুল ইংলিশ প্রিপারেশনের জন্য
পড়ানো হবে এবং আল্লাহর মতো 100% প্রিপেয়ার্ড হয়ে যাবেন। যারা ভর্তি হতে চান আপনারা দ্রুত ভর্তি হয়ে যান। তাহলে দেখেন আনকাউন্টেবল ডিটারমিনারগুলো হলো লিটল, লিটল এ লিটল, লিটল এ লিটল, দি লিটল, লিটল এ লিটল, দি লিটল, ভেরি লিটল, ভেরি লিটল, মাস, ভেরি লিটল এবং মাস, এগুলো হলো আনকাউন্টেবল নাউনের পূর্ববাসী। তাহলে আনকাউন্টেবল নাউন কি বলেন স্যার? সিনোনিম। ভাই হ্যাঁ, তানিয়া আপু, যে কোনো যে আপনি যে কোনো বই থেকে পড়লেই হবে। আপনি যে কোনো বই থেকে বিগত সালের সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, ইডিয়াম ফ্রেজ, স্পেলিং সহ এগুলো বাসায় পড়া শুরু করেন। যে কোনো বই থেকে শুধু বিগত সালের কোশ্চেনগুলো পড়বেন, এর বাইরে পড়বেন না। শুধু বিগত সালের বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসা কোশ্চেনগুলো পড়েন। নতুন কোনো ওয়ার্ড মুখস্থ করার বা প্রশ্ন পড়ার দরকার নেই, শুধু বিগত সালেরগুলো পড়বেন। তাহলে লিটল, এ লিটল, দি লিটল, ভেরি লিটল, মাস, এগুলো বসে কোথায়? আনকাউন্টেবল নাউনের আগে। যেমন আমি যদি বলি আই ওয়ান্ট মানি, বলেন মানি, তাহলে মানি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, তাহলে আগে বসবে মাস। আগে কি বসবে? মাস মানি। তাহলে আনকাউন্টেবল আগে মাস বসে, ঠিক আছে। আই ওয়ান্ট, বলেন আই ওয়ান্ট ড্যাশ সল্ট, সল্ট, তাহলে আই ওয়ান্ট এ লিটল সল্ট, এ লিটল সল্ট, বলেন এ লিটল সল্ট হলো লবণ, আনকাউন্টেবল নাউন। তাহলে এর আগে হ্যাঁ পিডিএফ, আমি সব কিছুর পিডিএফ দিব আপনাদের কাছে, যার কাছে যে বই আছে সেই বই থেকেও পড়েন। তারপরে আমিও সব সাবজেক্টের সব টপিকের পিডিএফ আমিও দিব, হ্যাঁ আমিও দিব, সমস্যা নেই। তাহলে মানি আনকাউন্টেবল নাউন, এর আগে মাস বসবে। বলেন ইয়েস, সল্ট আনকাউন্টেবল নাউন, এর আগে কি? এ লিটল। তাহলে লিটল, এ লিটল, দি লিটল, ভেরি লিটল, মাস, এগুলো আনকাউন্টেবল নাউনের আগে বসে। লিটল মানে হলো নেই বললেই চলে, নেগেটিভ অর্থ। ভেরি লিটল মানে নেই বললেই চলে, নেগেটিভ অর্থ দেয়। আর এ লিটল মানে অল্প পরিমাণ, এ লিটল মানে অল্প পরিমাণ, ডি লিটল মানে অল্প পরিমাণ। এ লিটল মানে হলো অল্প পরিমাণ কিন্তু নির্দিষ্ট, এ লিটল মানে অল্প পরিমাণ কিন্তু নির্দিষ্ট। আর ডি লিটল মানে অল্প পরিমাণ কিন্তু নির্দিষ্ট। এ লিটল মানে অল্প পরিমাণ কিন্তু অনির্দিষ্ট। বলেন এ লিটল মানে অল্প পরিমাণ কিন্তু অনির্দিষ্ট, এ লিটল মানে অল্প পরিমাণ কিন্তু অনির্দিষ্ট। আর ডি লিটল মানে অল্প পরিমাণ কিন্তু নির্দিষ্ট, ডি লিটল মানে অল্প পরিমাণ কিন্তু নির্দিষ্ট। এরপরে আসেন যে ডিটারমিনারগুলো কাউন্টেবল ও আনকাউন্টেবল, যে ডিটারমিনারগুলো কাউন্টেবল ও আনকাউন্টেবল ডিটারমিনার এর পূর্বে বসে তাকে ডুয়েল, বলেন তাকে ডুয়েল ডিটারমিনার বলে। তাহলে এটা হলো ডুয়েল ডিটারমিনার। ডুয়েল মানে কি? ডুয়েল মানে হলো যে ডিটারমিনারগুলো কাউন্টেবল নাউন, যে ডিটারমিনারগুলো কাউন্টেবল নাউনের পূর্বে বসে, আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, সেগুলোকে বলা হয় ডুয়েল ডিটারমিনার। ডুয়েল মানে কি? দুইটা। তাহলে যে ডিটারমিনারগুলো কাউন্টেবল নাউনের পূর্বে বসতে পারে, আনকাউন্টেবল নাউনের পূর্বে বসতে পারে, সেই নাউনগুলোকে বলা হয় ডুয়েল ডিটারমিনার। যে ডিটারমিনারগুলো কাউন্টেবল নাউনের পূর্বে বসবে, আনকাউন্টেবল নাউনের পূর্বে বসতে পারে, মানে ইচ্ছা করলে দুইটার পূর্বে বসতে পারে, সেগুলো হলো ডুয়েল ডিটারমিনার। যেমন ডুয়েল ডিটারমিনারগুলো কোনটা? সাম। ডুয়েল ডিটারমিনারগুলো কোনটা? সাম, দি, এ লট অফ, শুধু লটস অফ। তাহলে এই যে ডিটারমিনারগুলো আমি লিখেছি, সাম, দি, এ লট অফ এবং লটস অফ, এই চারটাকে বলা হয় ডুয়েল ডিটারমিনার। এগুলোকে কি বলা হবে? ডুয়েল ডিটারমিনার। তার মানে এগুলো কাউন্টেবল নাউনের পূর্বে বসতে পারে, আনকাউন্টেবল নাউনের পূর্বে। যেমন আমি যদি বলি বয়েস, বয়েস আগে লিখছিলাম, এবার লিখেন গার্লস। আমি যদি বলি গার্লস, এর আগে আপনি দি লিখতে পারবেন। আবার আমি যদি বলি গার্ল সিঙ্গুলার, এর আগেও আপনি দি লিখতে পারবেন। তাহলে গার্লস এটা হলো প্লুরাল, তাহলে এর আগেও দি বসানো যাবে। আবার গার্ল সিঙ্গুলার, তাহলে এর আগেও দি বসানো যাবে। আবার আমি যদি বলি বুক
সাম বুক, এর আগে আপনি সাম বসাতে পারবেন। আবার যদি বলেন বুকস প্লুরাল, তাহলে এর আগেও আপনি সাম বসাতে পারবেন। তার মানে সাম কাউন্টেবল আনকাউন্টেবল, দি কাউন্টেবল আনকাউন্টেবল, এ লট অফ কাউন্টেবল আনকাউন্টেবল এবং লটস অফ কাউন্টেবল আনকাউন্টেবল উভয় নাউনের আগে বসানো যাবে। তাহলে ডুয়েল ডিটারমিনার কোনগুলো? যে ডিটারমিনারগুলো কাউন্টেবল নাউনের পূর্বে বসে, আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, সিঙ্গুলার প্লুরাল উভয়ের পূর্বে বসে, এবং এইখানে বলেন ওয়াটার এর আগে দিও বসাতে পারবেন। হ্যাঁ, নির্দিষ্ট করে বোঝালে দি ওয়াটার বসাতে পারবেন। আবার আপনি যদি বলেন বুক, এর আগেও দি বসাতে পারবেন। এই ওয়াটারের আগে দি বসবে কখন? যখন নির্দিষ্ট করে বলা হবে। যেমন দ্য গ্লাস অফ মিল্ক, এটা কখন বসবে? এটা বসবে ধরেন দ্য গ্লাস অফ water, the glass of water is mine, the glass of water, এই যে বলেন the water, বলেন the glass of water না, the water of the glass, এটা লিখবে the water of the glass is mine, the water of the glass is mine। এই যে the water, এই যে গ্লাসের পানিকে নির্দিষ্ট করে বলা হচ্ছে, এই গ্লাসের পানিকে নির্দিষ্ট করে বলা হচ্ছে, যার কারণে ওয়াটার আগে দি বসবে। তাহলে বলেন আনকাউন্টেবল নাউনের আগে অনেক সময় দি বসে কখন? যখন আনকাউন্টেবল নাউনটাকে অনির্দিষ্ট করে বোঝানো হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে তাহলে আনকাউন্টেবল নাউনের আগে কাউন্টেবল উভয়ের আগে দি বসতে পারে, এ লট অফ বসতে পারে, লটস অফ বসতে পারে, এবং সাম, আমি চাইলে সাম ওয়াটারও বলতে পারবো। আমি চাইলে কি বলতে পারবো? সাম ওয়াটার বলতে পারবো। আমি চাইলে সাম মিল্কও বলতে পারবো। আমি চাইলে সাম রাইসও বলতে পারবো। আমি চাইলে সাম মানিও বলতে পারবো। খেয়াল করেন, তাহলে এই যে সাম, দি, এ লট অফ, লটস অফ, এগুলো কাউন্টেবল নাউনের আগেও বসে, আনকাউন্টেবল নাউনের আগেও বসে। তাহলে এগুলোকে বলা হয় ডুয়েল ডিটারমিনার। তার মানে এগুলো কাউন্টেবল ডিটারমিনার হতে পারে, আনকাউন্টেবল ডিটারমিনার দুটোটা হতে পারবে, এজন্য ডুয়েল ডিটারমিনার বলা হয়। ওকে, তাহলে আগামী বুধবার আমাদের ক্লাসটা উন্মুক্ত থাকবে না। আমাদের শুধুমাত্র পেইড ব্যাচে যারা টাকা দিয়ে ভর্তি হয়েছে তাদের গ্রুপে ক্লাস নেওয়া হবে আগামী থেকে, এবং যারা এখনো ভর্তি হননি মাত্র 510 টাকায় 4 থেকে 6 মাস মেয়াদী দীর্ঘমেয়াদী এবং একটা পূর্ণাঙ্গ ইংলিশ ক্লাস, ইংলিশ কোর্স আপনারা করতে চান, মাত্র 510 টাকা দিয়ে আপনারা ভর্তি হতে পারবেন। 01937 এই নাম্বারে 510 টাকা বিকাশ অথবা নগদে সেন্ড করে লাস্টে 4 ডিজিট যদি আপনারা বলেন যে নাম্বারতে পাঠিয়েছেন, আমি আপনাদের পেইড গ্রুপে অ্যাড করে দিব। এবং আগামী বুধবার 8টার সময় আমাদের পেইড গ্রুপে ক্লাস হবে। এবং আগামী বুধবার আমরা যে 3টা ক্লাস করেছি 1, 2, 3, এই ক্লাস 3টা ভালো করে সবাই দেখবেন। দেখার পরে এই ক্লাসের যা করেছি এটা ভালো করে বুঝবেন। এর বাইরে বিগত সালের নাউন এবং ডিটারমিনের উপরে যত কোশ্চেন রয়েছে এগুলো সবাই ভালো করে সলভ করবেন, করে প্রিপারেশন নেবেন। সন্ধ্যা 7টার সময় আমি আপনাদের গুগল ফর্মে কোশ্চেন দিব, ওই কোশ্চেনে অ্যান্সার করে কোশ্চেন পেপারটা সাবমিট করলে আপনারা সঙ্গে সঙ্গে আপনার রেজাল্ট জেনে যাবেন যে 20-এর মধ্যে আপনারা কে কত পেয়েছেন। ওকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।